আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার এবং আপিল করবে আসামি পক্ষ। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সোমবার। সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন অধ্যক্ষদের একজন। আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ। এবং ওসিকে পেটানো হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেফতার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের উপর গুলিবর্ষণ সহ 16 মামলার আসামি। প্রবাসী এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে 2 দিনের তারা উদ্যোক্তা মেলার খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার 20 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স, জেল আপিল এবং আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্টে আরো জানাচ্ছেন মাঝারুল হক মান্না। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, ASM নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরেফিন রাফাত, মিজানুর রহমান, SM মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে 2022 সালের 26 ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে 24 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট।
আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমরা খুশি না, সংক্ষিপ্ত। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মাশরুক মান্না, চ্যানেল আই, ঢাকা। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী চকুর মালিথার রিপোর্টটি। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে আগামী 26শে মার্চ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব। 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে প্রফেসর ইউনূস ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। এবং আপনি জানেন ফোরামকে বলা হয়েছে ডেভোস অফ দ্য ইস্ট। মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এটার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। সোমবার পুলিশের সাথে বিশেষ সভা করবেন প্রধান উপদেষ্টা। এসপি পদমর্যাদা এবং তার উপরের যারা আছেন এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, এডিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ক সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সিপিডির বক্তব্যের সঙ্গে সরকার একমত নয়, কেননা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক তাদের গণতান্ত্রিক আন্দোলনে খুনিদের বিচার করতে হবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবারে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বিচার করবে। হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে থাকার আহ্বান জানান তারেক রহমান। দেখুন রাহুল রায় রিপোর্টটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নিয়ে নিয়মিতই ইফতারের আয়োজন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবার নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবার। তার একটাই কষ্ট, আম্মু দাদা ভাই আমাকে আর তোমাকে কার কাছে রেখে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গুম আর নির্যাতনের বিচার করার কথা বলেন তিনি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আবরার ফাহাদ হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এর মাধ্যমে একটি সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই মতবিরোধী রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির কথা বলছিলেন। 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় করছে সরকার। এই 7 কলেজের অধ্যক্ষদের মধ্যে একজনকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যে কলেজের অধ্যক্ষ প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন, সেই কলেজ থেকেই আপাতত পরিচালিত হবে এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম। এইসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেখুন চকর মালিথার রিপোর্টে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ইডেন, তিতুমির বাংলা, বদরুন্নেসা, শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল, ঢাকা শহরের এই 7 কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় করছে সরকার। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়েও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে, পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। সরকার আশা করছে নতুন বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাভারের আসাবুল ইয়ামিন হত্যা মামলায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। এবছর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের সময় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সচিব বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। গতবারে যখন হয়নি, এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিং এ আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই, আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে, সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর
আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। যাত্রীরা যাতায়াত করবে সেসব জায়গায় যাতে চাঁদাবাজি না হয়, কেউ চিন্তাই না হয়, সেগুলোর ব্যবস্থা করেছি। 4 দিনের বাংলাদেশ সফর শেষে সকাল 9:55 এমিরেটস এয়ারলাইনে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন। কঠিন সংকটে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত চায় সিপিডি। তাদের মতে পরবর্তী নির্বাচিত সরকার যেন বেকায়দা না পড়ে এই সরকারকে নিশ্চিত করতে হবে। সংস্থাটি বলছে জুনের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে 6-7% নামানো কঠিন হবে। তার উপর রুগ্ন আর্থিক খাত, রাজস্ব আয় কমপক্ষে 1 লাখ টাকার ঘাটতি, সব মিলে একটা হযবরল অবস্থার শঙ্কা তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। 2025-26 অর্থবছরের বাজেটে সরকারের নীতিকৌশল কি হতে পারে তার একটা রূপরেখা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে যে কোনো উপায়ে মূল্যস্ফীতি কমাতেই হবে। তবে ব্যাংকে আমানতে নিম্ন প্রবৃদ্ধি, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া, বেসরকারি বিনিয়োগে অনাগ্রহ, ফলে কর্মসংস্থান না হওয়া, সব মিলে সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো যায়নি এখনো। রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহের নিম্ন গতি অর্থনৈতিক দুর্বলতাটাকে আরও প্রকট করে তুলেছে। বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে এবং সুদ পরিশোধের দায় আরও বেড়ে গেছে। যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। এবং আরও বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আসছে বাজেটে কম আয়ের মানুষের কষ্টের কথা ভেবে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার পরামর্শ সিপিডির। জুলাই বিপ্লবে হতাহতদের শিক্ষা এবং স্বাস্থ্যে সুরক্ষা দিতে বিশেষ বরাদ্দের কথাও বলেছে তারা। 2024-এর জুলাই আন্দোলনের সময় আমরা জানি যে তথ্য হিসাবে দেখে আমরা জানি যে 1400 নিহত হয়েছেন এবং 14,025 জন আহত হয়েছেন। এটা OHCHR 2025-এর তথ্য। এদেরকে এই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। সিপিডি মনে করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা থাকতে হবে আগামী বাজেটে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ফেসবুকে পুলিশকে পেটানো হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাফিজ আজিজ জানিয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ 16টির বেশি মামলা রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত বছরের ডিসেম্বরে বাইজিত এলাকায় তাকে ধরতে গেলে পুলিশকে গুলি করতে করতে পালিয়ে যায় আলোচিত সাজ্জাদ। ওই সময় গুলিবিদ্ধ হয় পুলিশ সহ 4 জন। গত 29 জানুয়ারি ফেসবুক লাইভে বাইজিত থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সে। পরে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেন পুলিশ কমিশনার। গত বছরের 29 আগস্ট আনিস এবং মাসুদ পারভেজ নামে 2 জনকে গুলি করে হত্যা ও গত 21 অক্টোবর চাঁদগাঁও এলাকায় তাসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে আলোচনায় আসে সাজ্জাদ। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করত। গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ সে তার স্ত্রীকে নিয়ে এসে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগে থেকে। তার ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম এটা ভবিষ্যতে আরো বেগবান হবে। দৃষ্টিগোচর আন্তর্জাতিক অঙ্গনে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর মার্কিন বাহিনীর হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে মার্কিন বাহিনী দেশটিতে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালানোর নির্দেশ দেন। লোহিত সাগরে একটি জাহাজে হুতিদের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হুতিদের সহযোগী আল মশিরা টিভি জানিয়েছে নিহতদের মধ্যে 4 শিশু এবং একজন নারী রয়েছেন। চ্যানেলটি আরও জানায় হামলায় কমপক্ষে শতাধিক আহত হয়েছেন। এক বিবৃতিতে হুতি এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে দায়ী করেছে। তবে বিবিসি বলছে শনিবারে এসব হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন হলে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে দুদিনব্যাপী তারা উদ্যোক্তা মেলা। 85 জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই মেলায় অংশ নিচ্ছেন। মেলায় রয়েছে দেশীয় সংস্কৃতির নানা পণ্য। বিস্তারিত দেখুন ইফতেখার উদ্দিনের রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে তৃতীয়বারের মতো ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা মেলা। সুন্দর বাংলাদেশ তারা উদ্যোক্তা মেলায় নারী উদ্যোক্তাদের খরচবিহীন স্টল দেওয়া হয়েছে। ব্যবসার পরিসর বৃদ্ধি এবং দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন বলে জানান ব্র্যাক কর্তৃপক্ষ। ব্যাংকিং সেবার পাশাপাশি আমরা কিন্তু তারা গ্রাহকদের পেশাদারি দক্ষতা বৃদ্ধির জন্য অনেক উদ্যোগ নিয়েছি। বিভিন্ন রকম প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছি আমরা, শুধু ঢাকা শহরে না, ঢাকার বাইরে। সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বুটিক, সেলাই কাজ, জামদানি, খাদ্যপণ্য, ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য স্টলের স্বত্বাধিকারীরা তাদের পণ্য প্রদর্শন করছেন। সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে এবারের এই আয়োজনে রয়েছেন উদ্যোক্তারা। আচার নিয়ে কাজ করে আমাদের 26টা আচার আমরা আজকের মেলা উপলক্ষে নিয়ে আসতে পেরেছি। আর দীঘল মূলত হচ্ছে হেয়ার কেয়ার ব্র্যান্ড। এটা আপনাদের সিগনেচার অয়েল রয়েছে, বেবি হেয়ার অয়েল, বড়দের জন্য, ছেলেদের জন্য বিয়ার্ড অয়েল, এই ধরনের হার্বাল হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমি মূলত শাড়ি, 3 পিস এগুলো নিয়ে কাজ করছি এবং সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে ব্লক মাধ্যমে। আর সেটার সাথে ম্যাচিং করে আমাদের কিছু দেশীয় কারিগরের তৈরি জুয়েলারিও আনা হয়েছে ঈদ উপলক্ষে। তো আমার এবারে নতুন যেই প্রোডাক্টগুলো এসছে সেগুলো হচ্ছে অর্গানজা শাড়ি, যেগুলাতে আমি নিজে ব্লক করেছি আমার কারখানা থেকে। আর হচ্ছে কিছু ইমপ্লিমেন্টেশন আছে, যেমন স্টোন ওয়ার্ক, তারপর কিছু পুঁতির কিছু কাজ আছে। মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর পেমেন্টের ক্ষেত্রে যে কোনো পণ্য ক্রয়ে রয়েছে 20% ডিসকাউন্ট। মেলা চলবে সোমবার রাত 11টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। শহরের ঝাউতলা মেইন রোডের সিঙ্গাপুর মার্কেটে নতুন আউটলেটে উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারে আড়ংয়ের এটি প্রথম শাখা। 1100 বর্গফুটের এই আউটলেটে তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্তের পণ্য সহ আড়ংয়ের নিজস্ব সব সংগ্রহ থাকবে। ক্রেতারা খুঁজে পাবেন নকশি কাঁথার শাড়ি, রেডি টু ওয়্যার পোশাক, হাতে তৈরি গহনা, হোম ডেকার, চুল ও ত্বকের যত্নের পণ্য এবং অনুষঙ্গ। উদ্বোধনের সময় ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আমারা হাসান আবেদ জানান, দেশের প্রধান পর্যটন গন্তব্য হিসেবে এই শহরটি ঐতিহ্য এবং কারুশিল্পের জন্য উপযুক্ত স্থান। সেই সাথে তাদের কারুশিল্পীদের ক্ষমতায়নের গল্পও তারা পৌঁছে দিতে চান দেশের প্রতিটি প্রান্তরে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিএসএফের গুলিতে নিহত ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি। বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় লালমনিরহাটে ব্যাটালিয়ন 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম কুড়িগ্রামের নাখারগঞ্জ বাজারে ফেলানীর বাবার কাছে এসব মালামাল তুলে দেন। এই সময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাইফ ইবনে রফিক, গণমাধ্যম বিষয়ক সংগঠন মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক আহসান কামরুল সহ সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে ইফতার করে তাদের ঈদ উপহার দেন। আজ বিশ্ব ঘুম দিবস। দিনটি উপলক্ষে আলোচনার আয়োজন করে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রাজধানী মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এই আলোচনার আয়োজন করে।
আলোচনা বিশেষজ্ঞরা বলেছেন, পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ নষ্ট হয়, স্নায়বিক সমস্যা তৈরি হয় এবং মানসিক অস্থিরতা দেখা দেয়। তাই চিকিৎসকরা বলছেন, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম মানুষের সুস্থতার জন্য জরুরি। রাঙামাটির মানিকছড়িতে আঞ্চলিক দল ইউপিডিএফ গ্রুপের সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে রাঙামাটির মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খিসা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সোমবার। 7 কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন অধ্যক্ষদের একজন। আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ। এবং ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেফতার। হত্যা, চাঁদাবাদী ও পুলিশের উপর গুলিবর্ষণ সহ 16 মামলার আসামি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।